ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় বাংলার কুরুক্ষেত্র নিয়ে জেলা থেকে সরাসরিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে 26এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। দুদিন আগেও ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়। বাংলার এসআইআর এ নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। 26এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। দুদিন আগেও ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে ট্রাইব্যুনালে কত নাম উঠেছে, কত নিষ্পত্তি হয়েছে এবং সেটা কি তালিকায় তোলা কিভাবে সম্ভব? দেখো, যেটা সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালের কাছে ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে এবং গত 13 তারিখে যখন শেষ শুনানি হয় সেই শুনানির দিন সর্বোচ্চ আদালত যেটা জানিয়েছিল যে 11 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালের কাছে 34 লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা মামলাকারী ছিলেন তাদের তরফ থেকে একটাই বক্তব্য ছিল যে যখন এত লক্ষ আবেদন জমা পড়ছে তার মানে প্রচুর বৈধ ভোটার এর মধ্যে রয়েছেন যে যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং যাদের ভোট দেওয়ার অধিকার খর্ব হবে যদি না তাদের জন্য কোনো সুরাহা বের করা হয় বা মধ্যপথ বের করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত বলেছে যে 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নাম ক্লিয়ার করবে, অর্থাৎ যে সমস্ত আবেদন ইতিমধ্যেই ট্রাইব্যুনালে জমা পড়ে গিয়েছে এবং যে সমস্ত আবেদনের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করে দিচ্ছে, অর্থাৎ যদি কোনো ভোটারকে ট্রাইব্যুনাল মনে করে যে সেই ভোটার বৈধ ভোটার, তার নথি দেখার পর এবং ট্রাইব্যুনাল যদি তাকে বৈধ ভোটার বলে জানিয়ে দেয় তাহলে প্রথম দফা নির্বাচনের জন্য 21 তারিখের মধ্যে যদি তাকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনাল তাহলে সেই ব্যক্তি সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে স্থান পাবেন এবং তিনি 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন, অর্থাৎ প্রথম দফার ভোটে তিনি ভোট দিতে পারবেন। এবং একই রকমভাবে দ্বিতীয় দফার নির্বাচনের আগে 27 তারিখের মধ্যে যদি তাদের ভোটারদের নাম এই আবেদনের নিষ্পত্তি করেন এবং সেই ভোটারদেরকে বৈধ বলে ঘোষণা করে ট্রাইব্যুনাল তাহলে সেই ভোটাররাও কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আরও একটি বিষয় আজকে সর্বোচ্চ আদালত তাদের নির্দেশে স্পষ্ট করে দিয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে যে সমস্ত আবেদনকারীদের আবেদন পেন্ডিং রয়েছে তারা কোনোভাবেই ভোটাধিকার পাবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের আবেদনে নিষ্পত্তি হচ্ছে। ফলে কোথাও একটা গিয়ে যে প্রচুর বৈধ ভোটার এখনো পর্যন্ত রয়েছেন বাংলায় এবং যারা আবেদন করেছেন, যারা ভোটাধিকার পাওয়ার আশায় রয়েছেন তাদের জন্য কিছুটা সুরাহা বের করে দিল সর্বোচ্চ আদালত এবং তাদের বিশেষ ক্ষমতা আর্টিকেল 142 অনুযায়ী তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয় যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি and I'm proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। সুপ্রিম কোর্ট এই কথা আগেই বলেছিলেন। তো নজিরবিহীন তো পুরোটাই, অন্য রাজ্য থেকে জজ সাহেবদের নিয়ে এসে ইয়ে করতে হচ্ছে, এসআইআর করাতে হচ্ছে, জজ সাহেবদের কার্যত পণবন্দি করে রাখছে দুষ্কৃতীরা। এইসবের জন্য তৃণমূল দায়ী। মহামান্য সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেটা স্বাভাবিক। 142 দ্বারা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং সেটাই হয়ে থাকে। কিন্তু আমাদের বাহাদুরি নেওয়ার মতন কি হলো কে জানে? ওনারা চেয়েছিলেন নাকি? ওনারা মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের রাখতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটাকে অ্যালাউ করেননি। কমিশনকে তামাশা তো হাইকোর্টের।
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করায় মামলা, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, জানতে চাইবো অধ্যাপকদের এই মামলা কেন? তাদের কি ভোটের কাজে নিয়োগ করা যায় না? দেখো, রূপা ব্যানার্জি যিনি মামলা করেছেন তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি এবং এরকম অনেক প্রফেসর রয়েছেন, তাদের ভোটের কাজ করতে কোনো অসুবিধা নেই, তারা ভোটের কাজ করতেও প্রস্তুত। কিন্তু কমিশন 2010 সালে যে নির্দেশিকা জারি করেছিল সেখানে বলা ছিল যারা গ্রুপ এ ক্যাটাগরির অফিসার তারা পোলিং ডে অর্থাৎ পোলিং স্টেশনের ডিউটি তারা করবে না, অর্থাৎ প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি তাদের নয়। তারা সেক্টর অফিসারে কাজ করতে পারে বা তারা ওপরে যে সার্ভেলেন্স থাকছে সেখানে তারা কাজ করতে পারে, সেই অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী তাদের কাজ হতেই পারে। এক্ষেত্রে তাদের কোনো রকম কোনো কিছু না জানিয়ে যেভাবে প্রিজাইডিং অফিসারের ডিউটি দেওয়া হয়েছে, এই জায়গাটার আইন সংক্রান্ত প্রশ্ন নিয়ে তারা আদালতে এসছেন এবং বিচারপতি কৃষ্ণা রাও গত শুনানিতে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কমিশন ঘটা করে যে নির্ঘণ্ট ঘোষণা করে ভোটের দিনক্ষণ জানায়, তাহলে কোন প্রস্তুতির ভিত্তিতে এমন নির্ঘণ্ট করা হয় যেখানে শেষ মুহূর্তে কর্মীর অভাব, স্টাফের অভাব, এই সংকটকে তারা তুলে আনে। এবং পাশাপাশি কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা তাদের অবস্থান জানাক এবং কোন বিশেষ পরিস্থিতিতে একজন প্রফেসরকে যিনি গ্রুপ এ ক্যাটাগরির অফিসার তাকে প্রিজাইডিং অফিসার করতে হচ্ছে, সেই নথি বা বিজ্ঞপ্তি তাদের ইন্টারনাল বা অন্য কোনো ফরম্যাটে থাকলে সেটা আদালতে দেখাক। আজকে কমিশন সেই নথি দেখায়নি, উল্টে তারা যে আইনের প্রয়োগে অর্থাৎ 1951-এর যে আইন রয়েছে, আইনের 26 নম্বর ধারার ক্ষমতার কথা দেখানো হয় আদালতকে। তখনই বিচারপতি কৃষ্ণা রাও তিনি স্পষ্টত বলেন যে 26 নম্বর ধারার কথা নির্বাচন কমিশন আদালতের সওয়ালে তুলে ধরছে, সেই 26 নম্বর ধারায় তো এই হাইকোর্টের বিচারপতিদেরও ভোটের কাজে লাগাতে পারে, তারা প্রয়োজনে কাজে যুক্ত করতে পারে এবং আমাকেও ভোটের প্রিজাইডিং অফিসারের ডিউটি দিতে পারে, আমি যেতেও প্রস্তুত। কিন্তু বিষয়টা কোথাও একটা তামাশা হয়ে যাচ্ছে না নির্বাচন কমিশনের? কারণ নির্বাচন কমিশন তাদের নিজেদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকেই তারা কন্ট্রাডিক্ট করছে আর একটা অন্যরকম বিজ্ঞপ্তির মধ্য দিয়ে। এই জায়গাটাতেই কমিশনের যে স্টেপস, সেই স্টেপসের মধ্যে একাধিক ধোঁয়াশা রয়েছে, সেই নিয়ে সরব হয়েছেন। একদিন সময় দেওয়া হয়েছে, যদিও নির্বাচন কমিশনের তরফে যিনি আইনজীবী ছিলেন অনামিকা পাণ্ডে, তিনি এটা বলেছেন যে নির্বাচনে নির্ঘণ্ট হয়ে গেছে, প্রথম দফা দ্বিতীয় দফার ভোট আমরা জানি এবং প্রায় প্রত্যেক জেলাতে এরকম 100 জন আধিকারিক পাওয়া যাবে যারা এই অ্যাসোসিয়েট প্রফেসর বা কলেজের টিচার যারা গ্রুপ এ ক্যাটাগরি, তাদের প্রিজাইডিং অফিসার হিসেবে ইতিমধ্যেই কাজ দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় যদি ওই সার্কুলার 2010 সালের অনুযায়ী তাদের কাজ থেকে সরিয়ে তাদের অনুযায়ী গ্রেড অনুযায়ী কাজ দিতে হয়, তাহলে এই রাজ্যের পুরো বিধানসভার যে ভোটের প্রক্রিয়া সেটাই স্টল হয়ে যাবে, সেটাই থেমে যাবে। এই অবস্থায় যদিও চিড়ে ভেজেনি বিচারপতি কৃষ্ণা রাও আর একটা দিন সুযোগ দিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন শুক্রবার দিন 24 ঘন্টার মধ্যে কি অবস্থান জানায় এবং সেক্ষেত্রে বেশ। প্রথমত তাদের 23 সালের সার্কুলার অনুযায়ী র্যাঙ্কের স্ট্যাটাসের ভায়োলেশন হচ্ছে। দ্বিতীয়ত আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, আমরা শিক্ষকতা করি, আমরা আমাদের ইউনিভার্সিটির কাজ ম্যানেজ করে ট্রেনিং নিলাম নির্বাচনের স্বার্থে, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিজাইডিং অফিসার হতে হবে। এই ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না তারা। রবিবার বার্নাল বড়ুলিন দাওয়াই কমিশনের, বৃহস্পতিবার প্রত্যাহার। অনেকেরই প্রশ্ন, কার নির্দেশে বার্নাল বড়ুলিন দাওয়াইয়ের পোস্ট করা হয়েছিল, সেটা প্রত্যাহার করতে এত সময় লেগে গেল কেন? ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নাল রেখে দাও, বড়লিন রেখে দাও, এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। গত রবিবার সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে নির্বাচন কমিশন, তাতে বার্নাল বড়লিন দাওয়ায় দেওয়া হয়। এই পোস্ট ঘিরে জোর শোরগোল পড়ে যায়। এরপরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন। কিন্তু অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভয়মুক্ত ভোটের বার্তা দিতে কেন বার্নাল বড়লিন পোস্ট করা হয়েছিল? কমিশনের সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি কার নির্দেশে করা হয়েছিল?
ডিও কলকাতা দক্ষিণের সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করা হয় রবিবার, সেই পোস্ট প্রত্যাহার করা হলো বৃহস্পতিবার। পোস্ট প্রত্যাহার করতে কমিশনের এত সময় লাগলো কেন? ঘটনার সূত্রপাত গত রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশন। ভয়মুক্ত ভোটের বার্তা দিতে উল্লেখ করা হয় বার্নল বোরোলিনের। কমিশনের পোস্টে লেখা হয়, সকল মা ভাই বোনদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভেতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরোলিন কোনো কাজে আসবে না। বার্নল, বোরোলিন যুগ যুগ ধরে বাংলায় অতি জনপ্রিয়। বাংলার ঘরে ঘরে তারা জায়গা করে নিয়েছে। পুড়ে গেলে বার্নল আর বোরোলিন তো বঙ্গজীবনের অঙ্গ। জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। এই বার্নল বোরোলিনেরই দাওয়ায় দেয় কমিশন। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। জেনারেলি ইন কলকাতা or in urban areas all over India there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. কলকাতা দক্ষিণে ডিওর থেকে মঙ্গলবার লিখিত রিপোর্ট তলব করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এরপরই পোস্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বার্নল, বোরোলিন দাওয়ায় প্রত্যাহার করে নির্বাচন কমিশন। ডিও কলকাতা দক্ষিণের সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে ডিও কলকাতা দক্ষিণকে। ডিওর বক্তব্য, কোনো ভোটারের আবেগে আঘাত আনা উদ্দেশ্য ছিল না। কিন্তু অনেকেরই প্রশ্ন, কার নির্দেশে কমিশন এভাবে বার্নল, বোরোলিন দাওয়ায়ের বার্তা দিয়েছিল এবং সেটা প্রত্যাহার করতে এত সময় লাগলো কেন? নিউজ 18 বাংলা। তৃণমূল নেতার মুখে ঘুষি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, সবংয়ে এই নিয়েই হাওয়া গরম। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা কথা বলছিলেন। সে সময় নেতার মুখে সজোরে খুশি জওয়ানের। এ ছবি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের। মঙ্গলবার রাতের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সবংয়ের সারতা গ্রাম পঞ্চায়েতের ছিনা। মঙ্গলবার রাতে এখানে বাড়ি বাড়ি প্রচার করে বিজেপি। অভিযোগ, সেই সময় বাধা দেয় তৃণমূল, তারা মানতে নারাজ। তৃণমূলের পাল্টা দাবি, ওড়িশা থেকে লোক এনে প্রচার করছিল বিজেপি, তাদের বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। এলাকায় পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তখনই এলাকার তৃণমূল নেতা বিজয় কুমার জানাকে সজোরে খুশি মারেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। হিন্দিভাষী এলাকার মানুষ যখন এক এলাকায় ঢুকে, মানুষের সঙ্গে যারা বাংলা বিরোধী, যারা বাংলা ভাষা বিরোধী, তাদের সঙ্গে এই সমস্যাটা তৈরি হয়েছে। এলাকাকে অশান্তি করার একটা চেষ্টা চলছে বিজেপি RSS এর। মোর্চার মেয়েরা প্রচার করতে গেছিল, তারপর ডাকাত বা চোর কেউ নয়, একটা বিজেপির সিম্বল নিয়ে গেছে। সেখানে তাকে আজে বাজে বিতর্কে জড়িয়ে একটা বাজে সমস্যা তৈরি করার কারণটা টিএমসির পক্ষ থেকেই করেছে। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের সিঙ্গি গ্রাম। বৃহস্পতিবার এখানে প্রচার করেন তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীর পোস্টার এবং পতাকা ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয় বিজেপি কর্মীদের। এলাকায় পুলিশ গেলে উত্তেজনা বাড়ে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে
এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে। কারা করেছিলেন? বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি, অঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে এটা করেছে, খেলন শেখ, বাবুলাল শেখ, ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাণ্ড শুরু করছে। ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে। যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে, জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ভিড়েছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে। তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কংগ্রেসের অফিস। অভিযোগ, বুধবার রাতে কংগ্রেস অফিসে নিজেদের পতাকা লাগিয়ে দেয় বিজেপি। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অশান্তি। এক বিজেপি কর্মী সেই পতাকা খুলতে গেলে শুরু হয় হাতাহাতি। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা আসন। এখানকার বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এদিন সকালে প্রচার করেন সুভাষপল্লীতে। অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী তাদের বাধা দেন, এতে উত্তেজনা ছড়ায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। আলিপুরদুয়ারের ফালাকাটা। গত মঙ্গলবার এখানকার কাদম্বিনী চা বাগানে প্রচার করে বিজেপি। অভিযোগ, সেই সময় হামলা। বিজেপি প্রার্থী দীপক বর্মনকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে তার গাড়ির চালকের। এলাকায় যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাদের কর্মীদের উপর লাঠি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় দীপক বর্মনের নিশানায় তৃণমূল, তারা মানতে নারাজ। यहाँ का जो प्रधान है रवि कुमार मिंज, वो खुद आके मुझे हिट करने के बाद मुझे पकड़ कर रास्ते में गिरा दिया। पुलिस देखते रह गए, कुछ भी कार्रवाई नहीं किया। आधा पैरामिलिट्री फोर्स भी ऐसे ही मुझे भाग गया। हमारे जो लोग थे उनको पिटाया पैरामिलिट्री फोर्स। এতদিন দেখা যায়, পাবলিক দেখেছে, 5 বছর পর গেছে, প্রশ্ন করছে, তখন ওখানকার 4 শ্রমিককে গাড়ি চাপা দেয়, তখন গাড়ির 4 শ্রমিকরা উত্তপ্ত হয়ে ওঠেন। ওটা আমাদের পার্টির কোনো ব্যাপার নেই। উনি যেখানে যাচ্ছে সেখানে কেন হচ্ছে, এবং উনি উত্তপ্ত করছে এলাকা। আমি চাইবো ওনার যেন আর উত্তপ্ত না করে, না হলে কিন্তু আগামী দিনে আরো মানুষ কি করবে। নিউজ 18 বাংলা। ফের বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মির্জাফর বলে তোপ মমতার। বিজেপি কর্মীদেরও বিজেপিকে ভোট না দেওয়ার বার্তা তৃণমূল নেত্রীর। যারা ভাবছো ভোট কেটে, যারা আগে কোনোদিন বিজেপিকে ভোট দিয়েছেন বা অন্য পার্টিকে, এবার দয়া করে একটাও দেবেন না। এমনকি বিজেপি কর্মীদেরও আমি বলছি, দিয়েছেন কি মরেছেন, ফার্স্ট আপনাকে বাদ দেবে। ওদের মতো মির্জাফর পাবেন না কোথাও খুঁজে। তাই বলি, যতই করুক হামলা, তৃণমূল কংগ্রেস এবার আগের থেকেও বেশি সিটে জিতে আসবে। কারণ মানুষকে রক্ষা করতে হবে, মানুষকে বাঁচাতে হবে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। 26-এর লড়াইয়ে 177-এর বেশি আসনে জেতা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। আমি কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরছি। আমি বলে গেলাম দুটো কথা রেকর্ড করে রাখুন। 16-তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস। কিছু করতে পারবে না। জনগণ ঠিক করে নিয়েছে, পরিবর্তন হবে, হবে, হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, হারাবো, হারাবো। বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে অত্যাচার, ষড়যন্ত্র করে বাড়ি গাড়িতে মাদক রেখে মিথ্যে মামলায় গ্রেফতারের নির্দেশ বিজেপি কমিশনের বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে সবার বিরুদ্ধে অত্যাচার করবে, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে, আমাদের সবাইকে বাদ দিয়ে বাইরে থেকে ড্রাগ নিয়ে আসছে, আর্মস নিয়ে আসছে। কার গাড়িতে কখন ড্রাগের প্যাকেট ঢুকিয়ে দেবে, টেক কেয়ার বাড়ি থেকে বেরোনোর আগে এবং বাড়িতে পৌঁছানোর সময়, এবং কখন কাকে গ্রেফতার করবে, সব ইনস্ট্রাকশন দিয়েছে। বালি পাচারের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। টেন্ডার ছাড়াই বালি তোলার অভিযোগ, তৃণমূলকে নিশানা
শুভেন্দু অধিকারীর। একটা ঘাটের যদি বৈধ টেন্ডার থাকে 10টা ঘাটে বাড়ি তোলা হয়। 75-25 ভাগ 25 টাকা এসপি রাখে, লোকাল তৃণমূলের লোকেরা উচ্ছিষ্ট খায়। এখানকার আবার রেট আছে, লালার ডায়েরিতে পাওয়া গেছে। সুশান্ত মাহাতো তার রেট মাসে 15 লক্ষ টাকা। শান্তিরাম মাহাতো তার রেট মাসে 7 লক্ষ টাকা। আমার কথা নয়, কয়লা পাচারে যে ডায়েরি দিল্লির কোর্টে সিবিআই জমা দিয়েছে সেখানে এগুলো লেখা আছে। সুজয় বাবুরও নাম